ওয়েলকাম ফ্রম টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 11 তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কবিতা এবং সমস্ত গল্প আমি স্টেপ বাই স্টেপ প্রোভাইড করে দিচ্ছি। যে সমস্ত প্রোজ পোয়েট্রি রয়েছে নতুন সিলেবাসে সব স্টেপ বাই স্টেপ প্রোভাইড করে দিচ্ছি। আশা করি যারা রেগুলার ক্লাস দিচ্ছ তারা যাবে। তো আজকে তোমাদের যে কবিতাগুলো হয়ে গিয়েছে সেই সমস্ত কবিতার মধ্যে একটি দ্য সেকেন্ড কামিং। এই সেকেন্ড কামিং কবিতাটির গুরুত্বপূর্ণ যে এক্সপ্লেনেশন রয়েছে সেটা তোমরা অবশ্যই দেখে নেবে। সম্পূর্ণ ইন ডিটেলসে এক্সপ্লেনেশন দেখার পরে এই ক্লাসটা তোমরা অবশ্যই করতে আসবে, কারণ আগে তোমরা এই ক্লাসটা না দেখলে এমসিকিউর কিছুই বুঝতে পারবে না। তো অবশ্যই তোমরা আগে ক্লাসটি দেখে আসো এবং তারপরে এই এমসিকিউর ক্লাসটি দেখো। আশা করি ভীষণভাবে বেনিফিটেড হবে। ওকে, সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, লেটস স্টার্ট। সো ক্লাস শুরু করার আগে ক্লাস 11 তোমরা অবশ্যই দ্য সেকেন্ড কামিংয়ের যে কবিতার এক্সপ্লেনগুলো রয়েছে ইন ডিটেলসে সেই এক্সপ্লেনটা তোমরা দেখে আসবে। সেখানে সম্পূর্ণ লাইন বাই লাইন এক্সপ্লেন রয়েছে এবং সেখানে ক্লাসটা দেখার পরে তারপরে তোমরা এই ক্লাসটা দেখবে। এবং এই ক্লাস এবং আগের যে ক্লাস এটা এমসিকিউ সেট তোমাদের প্রোভাইড করছে, গুরুত্বপূর্ণ এমসিকিউ সেট, এবং এর পাশাপাশি ওই ক্লাসটাও তোমাদের দেখে রাখতে হবে। দুটো ক্লাসই কিন্তু ইম্পর্টেন্ট। আজকের এমসিকিউর ফার্স্ট সেট প্রোভাইড করছি, নেক্সট যে ক্লাস আসবে সেখানে বাকি যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন রয়েছে সেখানে আমরা প্রোভাইড করবো। ওকে, সো কোনো রকম টাইম ওয়েস্ট নয়, দেখো ক্লাসটা, আশা করি তোমাদের হেল্প হবে। বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো, ফার্স্ট টাইম হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের অথেন্টিক ক্লাস কিন্তু রেগুলার পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখো এখানে সেকেন্ড কামিং যে কবিতাই রয়েছে এবং লেখা উইলিয়াম বাটলার ইয়েটসের, ডব্লিউ ইয়েটস ইন শর্টে। ওনার ডেট অফ বার্থ এবং ডেট অফ ডেথ এটা দেখে রাখবে অবশ্যই। যদি পরীক্ষায় দেয় কোশ্চেন কিন্তু দিতে পারে, ফার্স্ট টাইম পরীক্ষা হবে, তো অবশ্যই তোমরা এমসিকিউ প্যাটার্নে বিভিন্ন রকমভাবে কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে। এর পরের ক্লাসে আমরা ফিগার অফ স্পিচ, বিভিন্ন রকম ওয়ার্ড মেইনস সব কিছু এক্সপ্লেন করবো। আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা কিন্তু এখানে অ্যাড করবো। আজকের এই পার্টে কিন্তু আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো অ্যাড করেছি, এর পরের পার্টে আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো বাকি রয়েছে, সেটা আসবে। তো দেখো ডব্লিউ.বি. ইয়েট ফুল নামটা তোমরা অবশ্যই দেখে নিয়েছো, আগে যেটা বললাম ফুল নাম দেখে নেবে এবং ডেট অফ ডেথ, ডেট অফ বার্থ সব দেখে নেবে। এই যে কবিতা ডব্লিউ.বি. ইয়েটস যিনি রয়েছেন, ইনি কোন দেশের কবি? আইরিশ কবি। আমরা জাস্ট আনসারটা দেখিয়ে দেবো, পাশে তোমাদের পিকচার মুটে দেখিয়ে রেখেছি, পিকচারটা অবশ্যই তোমরা একটু চেষ্টা করবে ফলো করার, হেল্প হবে সেখান থেকে। তোমরা কিছু আশা করি তোমাদের ব্রেনে তোমাদের সেট হয়ে যাবে। ছবির সাথে সাথে যদি তোমরা নোটগুলো দেখতে থাকো বা আনসারগুলো দেখতে থাকো তাহলে কিন্তু তোমাদের ব্রেনে সেট হয়ে যাবে, কারণ পিকচার মুডে দেখলে তোমাদের পিকচারের সাথে কিন্তু আনসারটা সেট হয়ে থাকবে। সো সেই কারণে অবশ্যই তোমরা পিকচার মুডে দেখার চেষ্টা করো, আশা করি হেল্প হবে। দ্য অ্যাবে থিয়েটার ওয়াজ ফাউন্ডেড বাই, এটিকে ফাউন্ড করেছেন বা কারা ফাউন্ড করেছেন? ডব্লিউ.বি. ইয়েটস, লেডি গ্রেগরি, বোথ অফ দেম, নান অফ দেম। তো অবশ্যই কারেক্ট আনসার এখানে ওনারা দুজনই করেছেন, বোথ অফ দেম ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট আমরা কবি পরিচিতি থেকে কিছু কোশ্চেন করে নেব, তারপর আমরা কবিতায় যাব। ডব্লিউ.বি. ইয়েটস ওন দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার। লিটারেচারে ডব্লিউ.বি. ইয়েটস নোবেল পুরস্কার পেয়েছিলেন কত সালে? 1923 সালে উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এর পাশাপাশি মনে রাখবে উনি কিন্তু ফার্স্ট আইরিশ পোয়েট বা ফার্স্ট আইরিশ রাইটার হিসেবে কিন্তু উনি ফার্স্ট নোবেল পুরস্কার পেয়েছিলেন, তো অবশ্যই খেয়াল রাখবে এটা। যেমনভাবে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ফার্স্ট নোবেল পুরস্কার পেয়েছিলেন অ্যাজ আ ইন্ডিয়ান। নেক্সট কোশ্চেন, হু রোট অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য সেকেন্ড এডিশন অফ টেগরস সং অফারিংস, মানে গীতাঞ্জলি সেকেন্ড এডিশন, সেখানে ইন্ট্রোডাকশন কে দিয়েছিলেন? তো অবশ্যই তোমরা আশা করি অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমাদের সুবিধার্থে একটু জুম করে দিই। এখানে দেখতে পাচ্ছ এই বইটা, এখানে দেখতেই পাচ্ছ এই যে লেখা রয়েছে দেখতে পাচ্ছ, উইথ অ্যান ইন্ট্রোডাকশন বাই ডব্লিউ.বি. ইয়েট। ওকে, তো এখানে কি তাহলে সঠিক আনসার তোমাদের কী হয়ে যাচ্ছে? সঠিক আনসার কিন্তু তোমাদের এখানে হয়ে যাচ্ছে ডব্লিউ.বি. ইয়েট ইজ আ কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং ওয়াজ রিটেন ইন। এখানে রিটেন ইন বলতে কোন ইয়ারে এটা এই কবিতাটি সেকেন্ড কামিং কবিতাটি লেখা হচ্ছে? তো অবশ্যই খেয়াল রাখবে 1919 কিন্তু এই সেকেন্ড কামিং কবিতাটি লেখা হচ্ছে। নেক্সট কোশ্চেন, অনেক তোমরা দেখতে পাচ্ছ, দ্য সেকেন্ড কামিং ওয়াজ ফার্স্টলি প্রিন্টেড ইন ড্যাশ ইন দ্য আমেরিকান ম্যাগাজিন ইন নভেম্বর 1920। এখানে কিন্তু কোশ্চেন একটু ভালো করে বুঝে 1920 সালে আমেরিকান ম্যাগাজিন, প্রতিটাই কিন্তু কোশ্চেন আমি যেটা দিয়েছি এটা এমন না হয়ে এমনভাবে ঘুরিয়ে দিতে পারে কোন ম্যাগাজিনে কত সালে পাবলিশ হয়েছে এটা কিন্তু দিতে পারে। তো সালগুলো খেয়াল করবে, খাতায় লিখে নাও, স্ক্রিনশট করে রেখে দাও, খাতায় লিখে নিতে পারো, স্ক্রিনশট করে রেখে দেবে, পরে লিখে নেবে, ঠিক আছে? পিডিএফটা সেভ করে রেখে দেবে, আশা করি সে হেল্প করবে, কারণ এই পিডিএফ কিন্তু প্রোভাইড করা পসিবল হবে না। তো অবশ্যই তোমরা স্ক্রিনশট করে নাও, খাতায় লিখে নাও, হেল্প হবে। তো এখানে অবশ্যই তোমরা খেয়াল রাখবে, দেখতে পাচ্ছ দ্য ডায়াল 1920। তো অবশ্যই এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাচ্ছে 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর অপশান দ্য ডায়াল। এবং এটা আমেরিকান ম্যাগাজিন, পাবলিশ হচ্ছে 1920 সালে, ফার্স্ট কিন্তু প্রিন্টেড হচ্ছে বা ফার্স্ট পাবলিশড হচ্ছে ম্যাগাজিনে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে কালেকশানে পাবলিশ হচ্ছে, যে গল্পগুচ্ছে পাবলিশ হচ্ছে তার নাম অবশ্যই 1900, সেটা কিন্তু পরবর্তী ইয়ারে 1921 সালে দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং ওয়াজ ফাইনালি পাবলিশড ইন দ্য কালেকশন অফ ভার্সেস, অর্থাৎ যে সমস্ত
প্রোজের কালেকশন রয়েছে, সেই কালেকশনের মধ্যে গল্পগুচ্ছের মধ্যে পাবলিশড হচ্ছে, যার নাম হচ্ছে মাইকেল রবার্টাস অ্যান্ড দ্য ড্যান্সার। তো অবশ্যই সঠিক আনসার এখানে তোমাদের হয়ে যাবে, তোমাদের এ দ্যাক ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, দ্য সোর্স অফ দ্য প্রেজেন্ট পোয়েম দ্য সেকেন্ড কামিং, এই সেকেন্ড কামিং যে কবিতাটি, এই কবিতাটির সোর্স কী, কোথা থেকে এটি নেওয়া হয়েছে, অর্থাৎ কোন জায়গায় বা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে কবি লিখতে চাচ্ছেন, কবিতা লিখেছেন কবিতাটি। তো অবশ্যই খেয়াল রাখবে, এটা কিন্তু যে বাইবেলের যে পার্ট দ্য বুক অফ রেভেলেশন, যেখানে কিন্তু উল্লেখিত করা রয়েছে দ্য সেকেন্ড কামিং, এখানে এটা খ্রিস্টান মিথোলজিতে বিলিভ রয়েছে যে জিসাস খ্রিস্ট আবার আসবেন। তো সেই তার উপরে কিন্তু বেস করে, সেই বিলিপের উপরে ভিত্তি করেই কিন্তু উনি লিখছেন, এবং এটির সোর্স তার খেয়াল রাখবে বাইবেল বুক অফ রেভেলেশন। কোনো কোয়ারিজ তাহলে অবশ্যই কমেন্ট করবে। এখানে বলছে দ্য পোয়েম ডাস নট এলুডেট, তাহলে কবিতাটি কোন জিনিসটা এলুডেট করেনি। তো অবশ্যই খেয়াল রাখবে যে জিনিসগুলো এলুডেট করেছে আগে দেখে নাও ফার্স্ট টাইম, তোমাদের সুবিধার্থে এখানে পিকচার দেখো একটু। এখানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দেখতে পাচ্ছ, দ্য স্টার রাইজিং দেখতে পাচ্ছ, এটা আইরিশ ইন্ডিপেন্ডেন্ট ওয়ার, সেটা দেখতে পাচ্ছ। তাহলে এই যে ওয়ার যেগুলো রয়েছে এখানে, তাহলে এখানে যে দ্য পোয়েম এলুডেটস যেগুলো রয়েছে, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, দ্য বিগিনিং অফ দ্য আইরিশ ওয়ার of the independent in 1919, star rising in April 1916 and the condition of modern era। তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে বলেছে কোনটা নয়, জিজ্ঞাসা করেছে কোনটা নয়, নট জিজ্ঞাসা করেছে। তো কোনটা নয় জিজ্ঞাসা করেছে, নট যখন উল্লেখ আছে ঠান্ডা মাথায় উত্তর দেবে, নট কিন্তু খেয়াল করবে। তো অবশ্যই তাহলে এখানে সঠিক আনসার কোনটা হয়ে যাবে, এখানে সবগুলোই রয়েছে, 1 রয়েছে, 2, 3 সবগুলোই রয়েছে। তো সঠিক আনসার নেই কোনটা, সেটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এটা ওয়ার্ল্ড দেওয়া হয়নি, যাও খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, দ্য পোয়েম ওয়াজ রিটেন, কবিতাটি কখন লেখা হচ্ছে আর কি। তো কবিতায় লেখা হচ্ছে কখন, 1919 সালে, যেটা আমরা বললাম 1919 সালে লেখা হচ্ছে। এবং তাহলে এটা 1940 সালে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে যাচ্ছে 1918। আর আইরিশ যে ওয়ার, যেটা আইরিশ ওয়ার যেটা যুদ্ধ শুরু হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট অফ অ্যাংলো আইরিশ ওয়ার, সেটা শুরু হচ্ছে কখন, সেটা শুরু হচ্ছে 1919 শুরু হচ্ছে। তাহলে আমরা বলতে পারি কবিতায় লেখা হচ্ছে কখন, যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হচ্ছে এবং আইরিশদের যে স্বাধীনতা সংগ্রাম শুরু হচ্ছে, অ্যাংলো আইরিশ ওয়ার শুরু হচ্ছে, তার শুরুতে। তো অবশ্যই সঠিক আনসার তাহলে কোনটা হয়ে যাবে, 3 নম্বর, বোথ আর কারেক্ট। নেক্সট দেখো, দ্য পোয়েম অলসো ইলুডেটস, এই কবিতাটি অলসো এছাড়াও কোন জিনিস ইলুডেট হচ্ছে, অফ হিন্দু মিথোলজি। অ্যাকচুয়ালি এখানে কিন্তু আমরা একটু জানতে পারছি যে কবি কিন্তু, যেহেতু দেখতে পাচ্ছ গীতাঞ্জলিও কিন্তু উনি ইন্ট্রোডাকশন দিচ্ছেন, তাই না। তাহলে এখানে এটুকু বুঝতে পারছি উনি কিন্তু আমাদের যে হিন্দু মিথোলজি, সেখানেও কিন্তু উনি ইমপ্রেশন পড়ছে ওনার লেখার মধ্যে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে লর্ড নারসিম্হা অবতার, যিনি আছেন লর্ড কৃষ্ণার অবতার, ঠিক আছে। তো সেই ওনার যে ইমপ্রেশন, ওনার ওপরে কিন্তু অনেকটাই কিন্তু ভিত্তি করে দেখতে পাচ্ছি এখানে আমরা প্রভাবটা দেখতে পাবো। কারণ ঠিক সেই রকম কিন্তু একটা ক্রিয়েচার, সেরকম একটা আগমন কিন্তু এখানে আমরা দেখতে পাবো, যেটা কিনা এসে সব কিছু অন্যায় যেগুলো হচ্ছে সেগুলোকে ডিস্ট্র্যাক্ট করে নতুন করে কোনো কিছু সৃষ্টি করতে চাইবে। কবিতায় আমরা খুব সুন্দর করে এক্সপ্লেন করেছি, একটু কবিতাটা দেখে নেবো প্লিজ, তোমরা অবশ্যই হেল্প পাবে। নেক্সট কোশ্চেন, হুইচ টাইটেল ওয়াজ ফার্স্ট ড্রাফট অফ দ্য প্রেজেন্ট পোয়েম বাই দ্য পোয়েট, কবির দ্বারা প্রথম যে টাইটেলটা ড্রাফট করা হয়েছিল সেই টাইটেলটার নাম কি। তো অবশ্যই খেয়াল রাখবে দ্য সেকেন্ড বার্থ প্রথম দেওয়া হয়েছিল, পরবর্তীকালে নামটি চেঞ্জ করে বার্থের পরিবর্তে কামিং করে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ নট দ্য থিম, খেয়াল করবে নট দ্য থিম অফ দ্য প্রেজেন্ট পোয়েম, এই প্রেজেন্ট বর্তমান কবিতাটির থিম কোনটা নয়। বিভিন্ন রকম জিনিসের উপরে ভিত্তি করে লেখা, তো থিমগুলো একবার দেখে নাও কী কী থিম রয়েছে। 1 নম্বর দ্য সিভিলাইজেশন, ক্যাওস অ্যান্ড কন্ট্রোল। 2 নম্বর মোরালিটি অ্যান্ড খ্রিস্টানিটি। 3 নম্বর সাইক্লিক জার্নি, ক্রিয়েশন টু ডিস্ট্রাকশন অ্যান্ড দ্য ডিস্ট্রাকটিভ কন্ডিশন অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। তো এই 4টের মধ্যে এখানে কোনটা, প্রথমটাও তো অবশ্যই দেখতে পাচ্ছ রয়েছে অপশানে, 2 নম্বরটাও রয়েছে, 3 নম্বরটাও রয়েছে। তো অপশানে কোনটা নেই, আমাদের খেয়াল রাখতে হবে 4 নম্বর যেটা রয়েছে এটা কিন্তু সঠিক আনসার হয়ে যাবে এই কোশ্চেনের জন্য, কারণ নট আছে তাই। নেক্সট, এই যে বর্তমান কবিতাটি আছে দ্য পোয়েম কনসিস্ট অফ, এই কবিতাটি কত লাইনের কবিতা। তো এই কবিতাটি খেয়াল রাখবে, এই কবিতাটির কিন্তু টোটাল 22টা লাইন রয়েছে, খেয়াল করবে 22 লাইনের কিন্তু কবিতা, একটু দেখে নেবে অবশ্যই। এবার আমরা কবিতায় চলে আসি। জায়ার, এখানে যে জিনিসটা রয়েছে জায়ার মিনস কি, জায়ার মিন অবশ্যই খেয়াল রাখবে, পড়ানোর সময় বলেছিলাম, আর তার পিকচার তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। জায়ার মিনস হচ্ছে স্পাইরাল অ্যান্ড দ্য
স্পাইরাল ওয়ার সার্কুলার মোশন। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি 16 নম্বর কোশ্চেন। ইন দ্য পোয়েম ফ্যালকন সিম্বলাইজেস, এই কবিতায় ফ্যালকন কি সিম্বলাইজ করছে? ফ্যালকন দেখো, শুধু এই যে বাজ পাখি, এটা কি শুধুমাত্র পাখি হিসাবে কিন্তু এই কবিতার মধ্যে উল্লেখিত হচ্ছে? নো, এখানে ফ্যালকনকে কিন্তু এখানে বলা হচ্ছে লস্ট হিউম্যানিটি। আর যদি অপশান লস্ট হিউম্যানিটি না পাও, তাহলে তোমরা কি পাবে? তাহলে তোমরা অপশানে পাবে হিউম্যান রেস। ঠিক আছে, লস্ট হিউম্যানিটি না পেলে হিউম্যান রেস কিন্তু তোমরা কিন্তু অপশানে পেয়ে যাবে, এটা খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, তাহলে সেমভাবে যদি আমরা ফ্যালকনা যিনি আছে, যেটাকে আমরা শিকারি বলি, তাহলে সেই ফ্যালকনার কি এখানে ঠিক সেমভাবে একই রকমভাবে কি শুধুমাত্র একটা শিকারি হান্টার হিসাবে এখানে আমরা কি দেখতে পাবো? না, তাহলে এখানে ওনাকে দেখতে পাচ্ছি গড হিসাবে কিন্তু সিম্বলাইজ করা হচ্ছে এই কবিতার মধ্য দিয়ে। নেক্সট কোশ্চেন, অ্যানার্কি মিনস কি? অ্যানার্কি মিনস জানো তোমরা, অরাজকতা, যেখানে কোনো আইন শৃঙ্খলা থাকে না, যেখানে কোনো শাসক থাকে না, ঠিক আছে, যার মধ্যে কোনো রকম একটা বিশৃঙ্খল পরিবেশ, চারিদিকে একটা অরাজকতা তৈরি হয়েছে, তাকে বলা হয় অ্যানার্কি। তো অবশ্যই এখানে সঠিক আনসার হয়ে যাবে লনেসনেস। তো সঠিক আনসার এখানে তোমাদের হয়ে যাচ্ছে লনেসনেস, সঠিক আনসার এর দেখ। নেক্সট 19 নম্বর কোশ্চেন তোমার আজকে দেখতে পাচ্ছ, হোয়াট ডাজ দ্য সেন্টার ক্যান নট হোল্ড? সেন্টার কোন জিনিসটাকে ধরে রাখতে পারছে না? এবার এখানে এই যে লাইনটা মধ্যে কী বোঝানো হচ্ছে, আমরা কবিতার সময় আরও এক্সপ্লেন করেছি, কবিতাটা একটু দেখে নাও। তো অবশ্যই খেয়াল রাখবে, এখানে সঠিক আনসার যেটা হয়ে যাবে তোমাদের 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর যে আনসার তোমরা দেখতে পাচ্ছ, 3 নম্বর আনসারটা হয়ে যাবে সঠিক। দ্য ওয়ার্ল্ডস কোর ভ্যালু অ্যান্ড মিনিং আর ফলিং। তো কোর ভ্যালু বলতে যে আমাদের জগতের যে মূল অর্থ বা মূল মূল্য যেটা রয়েছে, সেটা চারিদিকে ছড়িয়ে পড়েছে, তার কোনো ভ্যালুলেস হয়ে পড়েছে চারিদিকে, কারণ এখানে কোনো শাসক নেই, কেউ নেই যে সেগুলোকে কন্ট্রোল করবে। তো সেই কারণে অবশ্যই এগুলো সব কিছু ডিস্ট্রাকটিভ হয়ে যাচ্ছে, সব কিছু ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। কাদের দ্বারা? সেই সমস্ত যে সমস্ত উইকেট পার্সন রয়েছে তাদের দ্বারা, এবং তারা সব কিছু ডোমিনেট করার চেষ্টা করছে, একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে। দ্য ব্লাড ডিমড টাইট ইজ, আচ্ছা এটা বানানটা ভুল গেছে, টাইপিং মিস্টেক এটা আছে, এটা লুজ হবে। ওকে, তো বানানটা তোমরা খেয়াল করবে, LOOSED। ওকে, কবিতার লাইন ওটা। দিস কোটের লাইন সিগনিফাই রিপ্রেজেন্ট, এই কোটের লাইনে কী সিগনিফাই করছে? তো অবশ্যই খেয়াল রাখবে, এই কোটের লাইনটা প্রথমটা কী বলছে, দ্য হরর অফ দ্য ওয়ার অ্যান্ড হিউম্যান কনফ্লিক্ট। এটা যুদ্ধের এবং মানুষের যে দ্বন্দ্বের, তার একটা হরর চিত্র, আতঙ্ক চিত্র বা হরর চিত্র আর কি। ইমেজ অফ ভায়োলেন্স ডিস্ট্রাকশন, একটা ইমেজ তুলছে ভায়োলেন্স অ্যান্ড ডিস্ট্রাকশানের একটা ইমেজ, অ্যান্ড ওভারহেলমিং ভায়োলেন্স অ্যান্ড আনকন্ট্রোলেবল ক্যাওস তৈরি করছে। তো অবশ্যই তিনটেই সঠিক আনসার, সেই কারণে সঠিক আনসার হয়ে যাবে কিন্তু এখানে অল অফ দিস। নেক্সট কোশ্চেন 21 নম্বর কোশ্চেন অনেক তোমরা দেখতে পাচ্ছ, খুবই হেল্প করবে ক্লাসগুলো তোমাদের, অবশ্যই তোমরা সাপোর্ট করতে থাকো, শেয়ার করতে থাকো, বন্ধুর মধ্যে লাইকটা অবশ্যই করে দাও। দ্য ওয়ার্ল্ড ইজ ফুলি ডোমিনেটেড বাই, তাহলে এখন বর্তমানে ওয়ার্ল্ডটা কারা ডোমিনেট করছে? তো এমনভাবে অরাজকতা সৃষ্টি করছে, কারা ডোমিনেট করছে? উইকেট পার্সন, তারাই ডোমিনেট করছে। সেই কারণেই কিন্তু কই ভাবছেন যে এমন একটা পরিবর্তন ঘটবে, এমন একটা চমৎকার ঘটে যাবে হঠাৎ করে, সেটা কেউ আশা করতে পারছে না, হঠাৎ করে এমন ঘটে যাবে, এবং ওনার যে আগমন সেটা এসে যাবে, সেকেন্ড কামিং, উনি কিন্তু আবার আসবেন। আশা করছেন কার আগমন? জিসাস খ্রিস্টের আগমনকে আশা করছেন, বাট উনি দেখছেন পরবর্তী সময় দেখবেন যে না, অন্য একজন কোনো রকম একটা ভয়ঙ্কর একটা রূপ সেখানে সে আগমন ঘটেছে। তো এখানে রেভেলেশন মিনস কি? এখানে মিরাক্কেল, অবশ্যই সঠিক আনসার হয়ে যাবে। নেক্সট 23 নম্বর কোশ্চেন, যে কোশ্চেন এক্ষুনি তোমাদের বলছিলাম, হুজ কামিং ইজ রেফার, অথবা থাকতে পারে ব্র্যাকেটে যেটা আছে, এক্সপেক্টেড বাই দ্য পোয়েট, কবির দ্বারা কবি আশা করছেন কার আগমনকে, বাই দ্য এক্সপ্রেশন বা ফ্রেজ দ্য সেকেন্ড কামিং দ্বারা কবি কার আগমনকে এখানে আশা করছেন বা কার আগমনকে বোঝাতে চাইছেন। তো অবশ্যই খেয়াল রাখবে, এখানে জিসাস খ্রিস্টের আগমনকে কিন্তু এখানে বোঝানো হচ্ছে। নেক্সট, স্পিরিটাস মান্ডি, এটা কোথাকার টার্ম বা কোন কী ধরনের টার্ম এটা? তো অবশ্যই এটা খেয়াল রাখবে, এটা ল্যাটিন টার্ম, পড়ানোর সময় বলেছিলাম, যারা ক্লাস দেখেছো খুবই ভালো। নেক্সট 25 নম্বর কোশ্চেন, তো এই যে কোশ্চেনটা দেখো, হোয়াট ডু দ্য ফিনিক্স অ্যান্ড দ্য ডেজার্ট বার্ডস মোস্ট লাইকলি নট রিপ্রেজেন্ট? ভালো করে খেয়াল রাখো, হোয়াট ডু দ্য ফিনিক্স অ্যান্ড ডেজার্ট বার্ডস মোস্ট লাইকলি নট রিপ্রেজেন্ট? কোন জিনিসটা ফিনিক্স জানো তোমরা, মিশরে যেটা ইজিপ্টে যেটা আছে ফিনিক্স, তো
তো সেই ফিনিক্স আর ডেজার্ট বার্ডস কোন জিনিসটা রিপ্রেজেন্ট করছে না? তো অবশ্যই এখানে খেয়াল রাখবে প্রাইমাল ক্রিয়েটিভ ফোর্স রিপ্রেজেন্ট করছে, অ্যান্টিক্রিস রিপ্রেজেন্ট করছে, ডেলিভারেন্স অফ রেডেল অর ক্লুস এটা কিন্তু রিপ্রেজেন্ট করছে না কি রিপ্রেজেন্ট করছে না নো অর হিজ আর্টস, নো অর হিজ আর্টস, খেয়াল রাখবে। তো অবশ্যই এখানে সঠিক আনসার হয়ে যাবে এর দাগ, এটা রিপ্রেজেন্ট করছে না, বাকিগুলো রিপ্রেজেন্ট করছে। দ্য ডার্কনেস ড্রপ মিনস কি? তো ডার্কনেস ড্রপ মিনস কি? এখানে দ্য ভিশন এন্ডেড, কারেক্ট আনসার হবে দ্য ভিশন এন্ডেড। কেমন লাগছে ক্লাসটা অবশ্যই তোমরা জানাবে, এবং এ ধরনের ক্লাস যদি আরও পেতে চাও, পিকচার মোডে যদি ক্লাস পেতে চাও, বা জাস্ট শুধু এমসিকিউ পেতে চাও, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, বা এই ধরনের ক্লাস যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্ট খুব প্রয়োজন, তোমাদের রেসপন্স যত পাবো তত আমাকে সেই রেসপন্স, তোমাদের কমেন্ট, তোমাদের লাইক, সেগুলো আমাকে মোটিভেট করবে আবার নতুন করে ক্লাস প্রোভাইড করার জন্য। তো অবশ্যই মোটিভেট করতে থাকো, আমিও চেষ্টা করবো তোমাদের হার্ট অ্যান্ড সোল তোমাদের ক্লাস প্রোভাইড করার। হোয়াট ডু দ্য ওয়ার্ডস ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ সান, এখানে কী রেফার করা হচ্ছে? তার যে বীজটা এসছে, যাকে কবি দেখে ভয়ভীত হয়ে পড়েছে, এতটাই ডেঞ্জারাস, এতটাই হরায়েবল, তো সেটাকে দেখার পরে যার সেটা এতটাই পিটিলেস, সূর্যের মতো তার দৃষ্টি, তো সেখানে অবশ্যই সঠিক আনসার এখানে যাবে দ্য ফেনিক্স গেজ, অর্থাৎ যার বডিটা কেমন, বডিটা লায়নের বডি, এটা খেয়াল রাখবে, এমসিকিউটা দেওয়া হয়নি, পরের পার্টে আমরা অবশ্যই দেবো। বডিটা লায়নের অ্যান্ড হেডটা কিন্তু হিউম্যান হেড, ঠিক আছে? তো বডিটা লায়ন এবং হেড হিউম্যানের, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, এটাও কিন্তু এমসিকিউর একটা পার্ট দিতে পারে পরীক্ষায়, আমরা পরের পার্টে অবশ্যই দিয়ে দেবো। দুটো পার্ট এমসিকিউ দেখে গেলে আশা করি তোমার সব কমন পেয়ে যাবে, এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট দিয়ে দেবো, সব কমন পেয়ে যাবে, এর বাইরে কোনো কোশ্চেন হবে না, ঠিক আছে? এতটা গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে। হোয়াট ওয়ার দ্য 20th century অফ দ্য স্টোনি স্লেভ রেফারিং টু, এখানে 20th century যে স্টোনি স্লেভ, এটা কি রেফার করছে, কি বোঝানো হচ্ছে এখানে মধ্য দিয়ে? তো কবিতা পড়ানোর সময় ইন ডিটেলসেই বলে দিয়েছিলাম যে এখানে বোঝানো হচ্ছে দ্য নিয়ারলি 2000 ইয়ার্স সিন্স খ্রিস্ট ফার্স্ট কামিং, অর্থাৎ জিসাস খ্রিস্টের 2000 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, ওনার যে আগমন, সেই 2000 বছরের যে উনি আসেনি ফিরে, আর 2000 বছর অতিক্রান্ত হয়ে গেছে, 2000 পরে উনি 2000 বছর পরে উনি আবার ফিরে আসবেন এই আশা কবি করছেন, সেই জন্যই বলছে 2000 পরে উনি কিন্তু ফিরবেন। ওকে, যেটা আমরা কবিতা এক্সপ্লেন করছি, কবিতাটা দেখে নিও, কবিতাটা অবশ্যই দেখতে হবে। নেক্সট দেখো, নেক্সট কি আছে এখানে? দ্য ডেজার্টস বার্ডস আর দ্য সিম্বল অফ, ডেজার্ট বার্ড কিসের সিম্বলাইজ করছে? ডেজার্ট বার্ড আর সিম্বল অফ ডেথ, কে সিম্বলাইজ করছে? ডেজার্ট সিম্বল অফ ডেথ। লাস্ট এবং কোশ্চেন তোমাদের আজকের সেটের লাস্ট কোশ্চেন দেখতে পাচ্ছ এখানে, হুইচ সিটি ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচিং, কোন শহরের দিকে সেই বীজটি অ্যাপ্রোচিং এগিয়ে চলেছে? তো অবশ্যই খেয়াল রাখবে বেথলহাম শহরের দিকে কিন্তু এগিয়ে চলেছে। 2 নম্বর কোশ্চেন আনসার, 2 নম্বর অপশান ইজ দ্য কারেক্ট। ওকে, সো আশা করি ভালো লেগেছে, অবশ্যই রেসপন্স দিও, রেসপন্স খুব প্রয়োজন। যারা সম্পূর্ণটা দেখলে আশা করি বুঝতে পেরেছো কতটা হেল্পফুল এই ধরনের ক্লাসগুলো। তো সব তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্রচুর পরিমাণে বন্ধুর মধ্যে শেয়ার করো, যে সমস্ত গ্রুপে রয়েছে সে সমস্ত গ্রুপে শেয়ার করো, একজন, বেশি দরকার নেই, তোমরা একজন তোমাদের 5 জন 10 জন বন্ধুর মধ্যে শেয়ার করো, এবং এক এক করে এইভাবে শেয়ার করতে তো সকলের কাছে কিন্তু সেই ক্লাসগুলো পৌঁছে যাবে, যাতে সকলে ভিডিওটা থেকে হেল্প পেতে পারে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। অবশ্যই বন্ধুদের শেয়ার করবে, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, এবং ফার্স্ট টাইম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। সো আজকের মতো এখানেই, বাই। নেক্সট ক্লাস তোমাদের খুব শীঘ্রই আপডেট হবে, এবং যে সমস্ত ক্লাস তোমরা দেখোনি সেগুলো অবশ্যই দেখে নিও।